চিন্তা ভাবনা করতেছি, দেখি 1-2 মাসের মধ্যে একটু বাড়িতে যাইতে পারি কিনা। বুঝলি বন্ধু, দুনিয়াটা কত অদ্ভুত। আমরা প্রবাসে কত কষ্ট কইরা কাজ করি, আর আমাদের দেশের মানুষ ভাবে আমরা কত না আনন্দে আছি, কত না ফুর্তিতে আছি। দেখ বোন, আমার হাত দুইটার মধ্যে কর পইরা গেছে। আর শরীরের মধ্যে যে কত রডের ছেঁচা বন্ধু, ব্যথা যে কি করে বন্ধু তোর আমি বুঝাই কইতে পারবো না। মাঝে মাঝে ব্যথায় আমার মনে হয় যে আমার রগগুলা ছিঁড়ে যাইতেছে বন্ধু। বাদ দে সেই কথা, এখন বল দেশে যাবে কখন? আর দেশ 6-7 বছর হয়েছে বিদেশে আইছে, আমার একটা পুলা হইছে, পুরাটা রাজপথ জড়ায় ধরতে পারি। মাঝে মাঝে পুনে কথা হয়, পুরাটা আব্বা কইয়া ডাক, এতেই পরানটা জুড়াই, আর কি করুন ক। আপনি দিলেন কেন? আমি তো দিচ্ছি আম্মাকে। বৌমা, তুমিও আমাদের সাথে নাস্তাটা সেরে ফেলো। না আম্মা, আগে আপনারা খান, পরে আমি খাবো। না বৌমা, তোমার শাশুড়ি তো ঠিকই বলেছে, তুমি আমাদের সাথে বসে একসাথে আমরা সবাই নাস্তা করবো। আচ্ছা ভাবি, কালকে রাতে না তোমাকে বলছিলাম কাপড়গুলো ধুয়ে রাখতে, তুমি কি ধুইছিলা? না ছোট, শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য ধুইতে পারি নাই। আচ্ছা ভাবি, তুমি পারোটা কি? তোমার কাজের প্রতি দেখতেছি কোনো মনই নেই। নাস্তা দিতে দেরি হয়, দুপুরে খাবার দিতেও দেরি হয়, সব কাজে তুমি লেট। আসলে কি ভাই, সব কাজের লোক তো বাড়িতে ছুটে গেছে, একা একা সব কাজ করতে আমার একটু দেরি হয়ে যায়। আর তাছাড়া তোমার বউ তো বসে বসে খায়, হাতে হাতে যদি সব কাজ একসাথে করতো তাহলে তো কাজ তাড়াতাড়ি হয়ে যেত। দেখছেন আব্বা, দেখছেন আম্মা, ভাবি আমাকে কিভাবে খোঁটা দিয়ে দিল। আর মাসুদ শোনো, আমি না এখানে বউ হয়ে আসছি, কাজের মেয়ে না। তো আমার যদি এখানে কাজ করতে হয় তাহলে আমি আর এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি কেন বাপে বেরিয়ে যাবে? ভাই তো প্রথমে একটা ভুল করেছে, ফকিন্নির মেয়ে বিয়ে করে। আর ভাবি, আজকের পর থেকে আমার বউকে কোনো কাজের কথা বলবেন না, উনি কোনো কাজ করতে পারবে না। দেখো বাবা, মা, তোমাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার বউ এমনিতেই সুখ হয়ে গেছে, ওরে কোনো কাজ করতে বলবা না, ও যেন কোনো কাজ না করে। বড় বৌমা তো ঠিকই বলছে, তোর বউ বিয়ার পরের থেকে ধরে এই বাসায় একটা থালা বাসনও ধুই নাই। ও কি অন্যায় বলছে? তাছাড়া এই বাড়িতে যা কিছু হয়েছে সব তো নাসিরের টাকা হয়েছে। নাসিরে যদি প্রবাসে না থাকতো তাহলে তো আমাকে না খায়ে মরতে হইতো, আমরা এত সুন্দর একটা বাড়িতে থাকতে পারতাম না, আমাদের ভাড়া বাড়িতে থাকতে হইতো, তখন আমাদের কি অবস্থা হইতো। নাসির আজকে প্রবাসে আছে বলেই এত কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আজকে আমরা তো সুন্দরভাবে আছি, ভালোভাবে আছি। সেই সুখটা আমাদের কারো সহ্য হয় না, নাহলে আমাদের রাস্তাঘাটে থাকতে হইতো, ভিক্ষা করতে হইতো। আচ্ছা মাসুদ, তুই যে ব্যবসা করতেছস কার টাকায় করতেছস? নাসিরের টাকায় করতেছস। নাসির যদি তোকে 10 লাখ টাকা না দিত, তুই কি ব্যবসা করতে পারতি? ব্যবসা করতে পারতি না। আর এই যে তোর বউরে তোর দামি দামি শাড়ি গয়নাগাটি কোথায় দিতেছস? তোর ব্যবসার টাকা থেকে দিতেছস, সেই টাকাটা নাসিরের। এটা বুঝছ না? বড় ভাই বিদেশে আছে, এত কষ্ট করে এত কিছু করে আমাদের জন্য, আর তুই বড় ভাবিকে দেখতে পারস না, আজে বাজে কথা বলস। এটা কেমন তোর কথা? দাদু ভাই, এ বাড়িতে আমার মা আর কোনো কাজ করবে না। ঠিক বলেছিস দাদু ভাই, তুই ঠিক বলেছিস। এই বাড়িতে বড় বৌমা কোনো কাজ করবে না, যার যার কাজ শেষে করে খাবে। হ্যাঁ, আমার কেনই মা কাজ করবে? আমার বাবা তো বিদেশ থেকে এমনিতে টাকাই পাঠায়। কাজ যদি করতে হয় তাহলে মার সাথে ছোট কাকিও কাজ করতে হবে। বাবা,
এভাবে বড়দের মধ্যে কথা বলতে হয় না, তুমি খাও। দেখছো মাসুদ, তোমার ভাবি নিজে অপমান করতে পারে না, ছেলেকে দিয়ে অপমান করাচ্ছে। খাও তোমরা, আমি নাস্তাই করবো না। এই শোনো বাবা, এগুলো কি হলো? ধুর, আমিও নাস্তা করবো না। শোন, বৌমা, তুমি ওদের কথা মন খারাপ করো না। তুমি নাস্তা খায় নাও, আমি তোমার হাতে হাতে কাজ করে দিব। না না আম্মা, আপনি কি কথা বলেন? আমি সব করে দিচ্ছি। তাছাড়া কালকে তো কাজের বয়স চলেই আসবে, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব করতেছি। হ্যাঁ ম্যানেজার সাহেব, শিফটিং এর কি হলো? এই তো স্যার, দুদিন সময় লাগবে, কাজের মধ্যে পড়ছে, আয়া লাগবে, তারা মাথা চেক করে বেরিয়ে। আচ্ছা আচ্ছা, কাজটা ঠিক মতো করেন, করে আমাকে জানান। হ্যাঁ, ওকে। যাক, খুব দ্রুত সময়ে বাড়ি করলাম, গাড়ি করলাম, সব কিছুই করলাম, যা আমার বাবাও কোনোদিন করতে পারেন। দিই তাহলে বাবাকে একটা ফোন দিই। হ্যালো, হ্যালো বাবা, বল কি বলবি? তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ করা যায় না, তাই না? 26 বছরে আমাকে যত টাকা দিয়েছো, তুমি যদি চাও আমি মাত্র 3 বছরে সব টাকা পরিশোধ করে দিতে পারবো। একটা গল্প শুনবি? কি গল্প বাবা, বলো। তোর যখন 4 বছর, তখন আমার মাসিক আয় কত জানিস? মাত্র 2000 টাকা। সে 2000 টাকা দিয়ে যে কত কষ্ট করে সংসার চালিয়েছি, কাউকে আমি বুঝতে দিইনি। কেননা আমি জানি, আমি যদি ভুলি যে এই 2000 টাকা সংসার চলে না, তোর মা কষ্ট পাবে, তোরা কষ্ট পাবি। আমি তোর মাকে বুঝতে দিইনি। আমি সবসময় চেষ্টা করেছি তোর মাকে খুশি রাখার জন্য, তোদেরকে খুশি রাখার জন্য, এবং কি তোদের লেখাপড়া ঠিক মতন চালিয়ে যাওয়ার জন্য। তোকে যে বছর স্কুলে ভর্তি করেছি, সেই বছরই তোর মা, তোর বড় ভাই, আমরা সবাই মিলে পরিকল্পনা করেছি যে আমরা কি কি ত্যাগ করব। জানিস বাবা, সেই বছরই ইচ্ছিল তোর মাকে না কিচ্ছু দিতে পারিনি, তোর বড় ভাইকেও দিতে পারিনি, কিন্তু তোকে তোকে সবচেয়ে দামি জিনিসটাই উপহার দিয়েছি। জানিস বাবা, তার কিছুদিন পর তোর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন আমার হাতে চিকিৎসা করার মতো কোনো টাকা ছিল না। আমি ওভারটাইম করেছি, অনেক কষ্ট করেছি, শুধু তোর মার চিকিৎসা টাকা জোগাড় করার জন্য আমি কি না করেছি, আমি সেটা তোদেরকে বোঝাতে পারবো না। জানিস বাবা, আমার অফিসটা না অনেক দূরে ছিল। অফিস থেকে বাড়িতে আসতে গাড়ি ভাড়াও আমার কাছে ছিল না। আমি অনেক কষ্ট করে হেঁটে অফিস থেকে বাড়িতে আসতাম। আমি ওভারটাইমও করতাম। কেন করতাম? তোমার মার চিকিৎসার টাকার জন্য। আমি সংসারটাতে অনেক সুখে রাখতে চেয়েছিলাম, সবাইকে নিয়ে আমরা সুখে থাকতে চেয়েছিলাম। আমার ইচ্ছা আমার পরিবারের সব সদস্য নিয়ে আমি সুখে শান্তিতে থাকি। সেদিন আমি অফিস থেকে আসার সময় শোরুমে আমি একটা বাইক দেখেছিলাম, মনে করছিলাম ওই বাইকটা আমি কিনবো। সে রাতে না আমি স্বপ্ন দেখেছিলাম আমি বাইকে করে কাজ যাচ্ছি। পরের দিন তুই বায়না ধরলি একটা ল্যাপটপের জন্য। তুই যখন একটা ল্যাপটপ চালি, তখন আমি না বাইকের কথা ভুলে গিয়ে আমি তোর ল্যাপটপটা কিনে দিলাম, কিন্তু আমি বাইক কিনি নেই। কেন কিনি নেই জানোস? আমার সন্তান, আমার ছেলে আমার কাছে একটা ল্যাপটপ চেয়েছে। আমি যদি ওর ল্যাপটপটা না দিতে পারি, তাহলে আমার ছেলে কষ্ট পাবে। আমার বাইকের প্রয়োজন নাই, তাই আমি ল্যাপটপটা তোকে কিনে দিয়েছি। আমার সেদিন
আর এখন তোর 1 পয়সা। সেদিনে 1 টাকা দিয়ে তুই কত কিছু করেছিস। মোবাইলে হেডফোন কিনে তুই গান শুনেছিস, বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস, আনন্দ ফুর্তি করেছিস, পিকনিক করেছিস, কত কিছু করেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। জানিস, তোর 100 টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে না এখন আমি স্বপ্নের হাট বসাই। সে হাটে নামে এখন সারা শহরে বাইক চালিয়ে ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে আড্ডা দেই, চা খাই, কত আনন্দ, কত ফুর্তি করি। তারপর তোর মার হাত ধরে আমি ঘুরে বেড়াই, আনন্দ করি। বাবারা নাকি খারস টাইপের হয়, আমার বাবাকে আমি তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে না আমার কোনো কষ্ট হয় নাই, যত কষ্ট তোর মা করেছে। কিন্তু বিশ্বাস কর, একজন পিতা থেকে দায়িত্বশীল পিতা হতে একজন পিতাই বোঝে। যুগে যুগে মাতৃবন্ধন না হলো একজন পিতৃবন্ধ কোথাও দেখেছিস? পিতৃবন্ধন আমি আশা করি না। সন্তানের প্রতি কোনো পিতা ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো পিতাই সন্তানের দায়িত্ব পালনে পিছু হাঁটে না। আমি আমার কষ্টের যত অর্থ তোর পিছনে ব্যয় করেছি, হয়তো বা তুই 3 বছরে পরিশোধ করতে পারবি, কিন্তু আমার জীবনের স্বপ্নগুলো, স্বপ্নের কাঠামোতে আর তুই ঋণ পরিশোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর বাস্তব রূপে পাবো? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা ফিরিয়ে দিব, তাহলে আমি জোর গলায় বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া চায় না, ফিরিয়ে দেওয়া চায় না। একটা প্রশ্ন করি, উত্তর দিবি? ধর একটা নৌকা, আমরা নদী পার হচ্ছি, সেই নৌকায় আমি, তোর মা, তোর সন্তান, 3 জন। কিন্তু নৌকাটা ডুবে যাচ্ছে, তখন তুই কাকে বাঁচাবি, কাকে বাঁচাবি না? তোর উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবারা ছেলে হয় না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমার শেষ ইচ্ছা কি জানিস? আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তারা 2 ভাই কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে, তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোরে কোলে নেওয়ার ঋণ। বাবা, তুমি ঠিকই বলেছো বাবা, বাবাদের ঋণ কখনো শোধ করা যায় না। আমার এত চিন্তা সব ভুল ছিল। আমার ছেলেটা সেই যে বিদেশের মাটিতে পইরা আছে, মাঝে মাঝে ফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে, তাই দেখে কি মনটা ভরে? আমি তো মা, মন চায় না আমার আদরের সন্তানটারে আমার বুকের মধ্যে একটু জড়ায়া ধরতে। এই যে মা গো একটা স্বভাব খারাপ, ওনারা বিদেশ গেছে কয়েকদিন হয়েছে, কয়েক বছর হয়েছে, এত কইছে আমি বিদেশ থেকে কয়েক বছর থেকে দেশে চলে আসছো, সে তো কইছে। আল্লাহ রহমতে আমরা তো এখন ভালোই আছি, ভালো আছি না? অনেক ভালো আছি। দেখো তোমার ছোট পোলায় টাকা পয়সা দিয়ে ভালো একটা ব্যবসা করতেছে, তারপর একটা বাড়ি করছে, তাহলে আল্লাহর মধ্যে কি না আছে, সব আছে এখন। আমগো ওনারা বিদেশ যাওয়াতে আমগো কপালটা ঘুরিয়া গেছে গা। এখন আমার এই ছোট মেয়েটার বিয়ে দিতে পারলে আমি তার একটু শান্তি পাইতাম। দেখো বাবা মা,
আমি বিয়ে করব না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আমি সারা জীবন তোমাদের সাথে থাকবো। এমনটা কি আর হয় রে মা? মেয়ে হয়ে জন্ম নিছস, স্বামীর ঘরেই না সারা জীবন থাকতে হইব। এই যে আমারে দেখ, আমি তোর বাবার সাথে বিয়ে হওয়ার পরের থেকে ধরে এই সংসারই পইরা আছি। আমার বাবা মা ভাই বোন কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আজকে তোদের নিয়ে কিন্তু আমি এই সংসারে আছি। একদিন দেখবি আমরাও না থাকবো না, তখন তোদের সংসার, স্বামী, সন্তান তাদের নিয়ে না মা থাকতে হইব। মা যত কথাই বলো না কেন, আমি তোমাদের ছেড়ে দূরে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, দেখছো তোমার মেয়ে কি করলো? শোনো নাই ও কি বলে গেল? মেয়ে মানুষ এসে বিয়ে শাদী তো দিতেই হইব, ঘরে তো আর রাখা যাবো না। বাবা, অনেক পড়াশোনা হয়েছে, এখন রাখো, এখন ঘুমাইতে চলো তুমি। এগুলো আমি রেখে দিই। হ্যাঁ মা বাবা কবে আসবে? ওরে আমার সোনারে, বাবা তো কাজে গেছে মা, অনেক টাকা তোমার জন্য ইনকাম করতে গেছে, আবার অনেক কিছু নিয়ে আসবে তোমার জন্য আসার সময়, এই জন্য বাবা আসে না। মা আমার টাকা লাগবে না, খেলা লাগবে না, আমার বাবা লাগবে, আসতে বলো না। বাবা, তোমারও যেই কষ্ট আমারও একই কষ্ট বাবা, আমি বলবো না বাবার আসার জন্য, ঠিক আছে? তুমি মন খারাপ করো না, তুমি ঘুমাইতে চলো মা, চলো। বাবা, তুমি না অনেক দোয়া শিখছো, ঘুমানোর আগে কোন দোয়াটা যেন বলে, একটু শোনাও তো মাকে। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তুমি তো অনেক কিছু শিখছো। শোনা বাবা, তুমি এখন ঘুমাই যাও বাবা, সকাল উঠতে হবে, ঘুমাও। দাঁড়াও বৌমা, এই ছেলেটাকে? ও আমার কলেজ ফ্রেন্ড, একটু দরকারি কথাবার্তা ছিল তো, এজন্য আসছিল। তোমার ফ্রেন্ড? জরুরি কথা বলতে আসলে তুমি বেডরুমে নিয়ে গেছো কেন? ড্রয়িং রুমে বসাইতে পারলা না? আমাদের ডাকতে পারলা না? আমাদের সাথে পরিচয় করে দিতা। দেখেন মা, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কি করব না করব, কাকে আনবো কাকে বের করব, সেটা একান্ত আমার ব্যাপার, আপনি কেন নাম করাচ্ছেন? বৌমা, তোমার পার্সোনাল ব্যাপার, তুমি জানো যে তুমি এই বাড়ির বউ, বউ হয়ে আরেকটা ছেলে তোমার বেডরুমে বসে বসে কথা বলবে, এটা কেমন পার্সোনাল? হ্যাঁ, আর তুমি আমাকে বলছো আমি তোমার শাশুড়ি হই, আমি তোমার বিষয় কেন নাক গলাবো না? বৌমা, তুমি এটা কোন ধরনের কথা বললা? হ্যাঁ, তোমার বন্ধু তোমার বাসায় আসবে, ভালো কথা, আমরা আছি না, আমাদের সাথে পরিচয় করাই দিবে না? তোমার শাশুড়ি তো ঠিকই বলেছে। দেখেন বাবা, আমি একবার বলেছি এটা আমার পার্সোনাল ব্যাপার, তারপরও কেন এর মধ্যে আপনারা কথা বলছেন? কি হয়েছে এখানে? কি সমস্যা, কি হয়েছে? কি হয় না সেটাই বল। হয়েছে কি, আমাকে খুলে বলো, কি হয়েছে? তোর বউ এমন একটা কাজ করছে, সি সি সি, আমি বলতে পারবো না। আমাদের বাসার একটা মান ইজ্জত আছে, তোর বউ কি করেছে তোর বউকে জিজ্ঞেস কর। বাস, সব বুঝতে পেরেছি, তোমরা কেউ আমার বউকে সহ্য করতে পারছো না, এখন বলবে এই করেছে সেই করেছে, কত কিছু। আমার বউকে নিয়ে তোমরা রীতিমতো ষড়যন্ত্র শুরু করেছো, আমি সব বুঝতে পেরেছি বাবা। আর নয়, আর মা, তোমাকেও বলছি, বড় ভাবির সাথে তাল মিলিয়ে তোমরা সবাই আমার বউর পিছে লেগে থেকো না। মনে রেখো, বড় ভাবি যদি তোমাদের ঘরের বউ হয়, ও তোমাদের ঘরের বউ। আর মাত্র কয়টা দিন তো, দাঁড়াও, সবুর করো, বাড়ি করতেছি, একেবারে চলে যাব, তোমাদের এখানে আর থাকবো না, তোমাদেরকে একবারে শান্তি দিয়ে চলে যাব, ঠিক আছে? চলো। দেখছো মুখের উপরে কি বলে গেল?
চিন্তা করতেছি বন্ধু, সামনের মাসে কপিলের কাছ থেকে 2-3 মাসের একটা ছুটি নিয়ে বাড়িতে গিয়া সবারে সারপ্রাইজ দিই। সবচেয়ে আনন্দের বিষয় কি জানোস? ছোট ভাইটারে গতবার আমি 10 লাখ টাকা দিয়েছিলাম। শুনলাম এই টাকা দিয়ে ঢাকা শহরে একটা খুব সুন্দর একটা বাড়ি করছে। এর লেগে আর বেশি আনন্দ লাগতেছে। আরে বন্ধু, আমাদের কোনো আনন্দ নাই, কোনো স্বাচ্ছন্দ্য নাই। আমাদের প্রবাস জীবনে অনেক কষ্টের। আমরা টাকা ইনকাম করি, দেশ টাকা বাড়াই, দেশের মানুষ আনন্দ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের কোনো আনন্দও নাই, স্বাচ্ছন্দ্যও নেই। আচ্ছা বন্ধু, তুই যদি কিছু মনে না করস তবে আমি একটা কথা কইতে পারি। ক ভাবি, বাবা, মা, তোমাদেরকে কিভাবে বলি, আমার ব্যবহারের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, বিশেষ করে ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিন ভাবি। না না ভাই, এসব তুমি কি বলো? বড় বোনের কাছে ছোট ভাইয়ের কোনো অন্যায় নাই, আর মাফ করারও কিছু নাই। আমি কিছু মনে করি নাই। ভাবি, আমাকে আপনি মাফ করে দিন। মা বাবা, আমি অনেক ভুল করছি, না বুঝে আমাকে ছোট মনে করে মাফ করে দিন। শোনো, তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো, আমি খুব খুশি হয়েছি। তবে তোমরা যেই অন্যায়টা করছো, অন্যায়টা তোমরা ঠিক করো নাই। আমার বড় বৌমা, এবারে লক্ষ্মী বৌমা, তোমরা তার সাথে এত খারাপ ব্যবহার করছো, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। যাক, তোমরা এ ক্ষমা চাইছো, বৌমা ক্ষমা করে দিছে, কেন আমার কিছু নাই, আমার বলার কি আছে। শোন বাবা, তুই তোর বউ বড় বৌমার সাথে যেই খারাপ ব্যবহার করছিস, বৌমা কিন্তু কোনোদিনও না মুখ ফুটে তোদের সাথে প্রতিবাদ করে নাই। দেখ তো কে আসলো। হ্যাঁ, পুলিশ? বাবা, তোর এই অবস্থা কেন? দারোগা সাহেব, আমার পুলার হাতে হ্যান্ডকাপ কেন? কি হইছে? এ কি কি হয়েছে তোমার? তুমি না বিদেশে ছিলা, বাংলাদেশ আসছো কখন? আর তোমার হাতে হ্যান্ডকাপ কেন? আর পরনে কয়েদির পোশাক কেন? কি করছো তুমি? কেন ধরছে বুঝেন না? দেখেন কোন জায়গায় কি আকাম করে আসছে। আচ্ছা ভাইজান, তুমি আসলে কি করছো যে তোমার পুলিশে ধরছে? আপনার ছেলে বিদেশ থেকে আসার পর বিমানবন্দরে তাকে অবৈধ অস্ত্র এবং স্বর্ণ তার কাছে পাওয়া যায়, সে কারণে তাকে আটক করা হয়। আটক হওয়ার পর তার 14 বছরের সাজা হয়। সাজা হওয়ার পর তার খুব অনুরোধ এবং রিকোয়েস্ট তার পরিবারের সাথে একবার দেখা করবে। তার অনুরোধে আপনাদের সাথে দেখা করতে নিয়ে আসলাম। আমি বিশ্বাস করি না, আমার সন্তান কোনোদিন এরকম কাজ করতে পারে না। আপনারা না করে একটা ভুল করতেছেন। আমার বলে কোনোদিন এরকম কাজ করতে পারে না। আমার সন্তান সৎ, অসৎ পথে কোনোদিন একটা টাকা রোজগার করবো না। আমি জানি আপনার কোনো একটা ভুল হইতাছে। কিছু কও না, তুমি কিছু কও। মা, উনি যা বলছে সবই সত্য। জানতাম তো এমন কিছুই একটা হবে। তোমার ভাই দেখছো, তুমি বিদেশ থেকে না ভাই অনেক টাকা কামাইলা, আম গরেও দিলা, সবাই দিলা, তারপরে আবার হার সময় এই কাম করলাকে। হ্যাঁ, লোভে পড়ছো না? কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এবার থাকো, জেলের গানি টানো। স্যার নিয়ে যান, এই আপরটারে নিয়ে যান। আবার কি বেশিক্ষণ রাখলে এই সমাজে আমরা মুখ দেখাইতে পারবো না। যান। আর দেখছো মা, হ্যাঁ, কত তো পোলার নামে ভালো কথা কইতা, দেখো এবার কি অবস্থা। সবসময় তো আম গরেই খারাপ কইতো। হ, ঠিকই কইছস। আমি একটা আপদ। আমি যদি আপদ না হইতাম, তার এইভাবে গাদার মতো দিন রাত খাইতে আমি তো গোলাই গায়ে এইভাবে টাকা পয়সা আমি ইনকাম করতাম। এইভাবে তো গোলাই আমি টাকা পয়সা পাঠাইতাম বিদেশ থেকে। ঠিকই কইছস ভাই, আমি আপদ। আমি আপদ না হলে কি আজকে এই প্রতিদান আমি পাইতাম রে ভাই? পাইতাম না ভাই। আমি আপদ। দে আমার ঘাড় ধাক্কা দে ভাই, করে দে। নাম স্যার, ইয়েস স্যার। ওনার হাত করে খুলে দেন। জি স্যার।
কি অবাক হইতাছস আমার হাতে হাত করা নাই? বাবা মা তোমরা অবাক হইতাছ? এখনো বুঝো নাই? এটা একটা সাজানো নাটক। এই যে ওরা দেখতেছস না, ওই আমার ছোট ভাই, ফিল্মে কাজ করে। ওরে যখন আমি সবকিছু খুইলা কইলাম, ওই আমার এই বুদ্ধিটা দিল। এই বুদ্ধিটা যদি না দিত ওই আমারে, তাহলে তোর আর তোর বউয়ের পুষ্টির চেহারাটা সবার সামনে আমি আনতে পারতাম না। মা তুমি বুঝছো তোমার পোলা আর তোমার পোলার বউ কতটা জঘন্য? আরে কি করি নাই আমি তো বলাইগা, মাতার গাম পায়ে ফালাই আমি ইনকাম করছি। এই ইনকাম কইরা আমি তো বলাইগা টাকা পাঠাইছি। মা বাবা তোমরা হয়তো বা জানো না, আমি 10 লক্ষ টাকা পাঠাইছি। সেই টাকা দিয়া তোমার পোলায় বিজনেস করছে, বিল্ডিং করছে। আর দিনের পর দিন, রাতের পর রাত আমার বউ বাচ্চার লগে খারাপ ব্যবহার করছে, তোমাকে লগে খারাপ ব্যবহার করছে। তোমরা কোনোদিন প্রতিবাদ করছো? তোমার পোলারে আর পোলার বউরে করছো তোমরা প্রতিবাদ? কোনোদিন প্রতিবাদ করো নাই। আমি আমার বউয়ের কাছ থেকে সবকিছু জানতে পারছি। এ সবকিছু যাই না, এরপরে আমি আমার এই ছোট ভাইয়ের লগে একটা প্ল্যান সাজাইছি। এই প্ল্যানটা সাজাইয়া আজকে তোমাকে সামনে আইছি। যদি এই প্ল্যানটা না সাজাইতাম, তাহলে তোমার এই নোংরা পুলার আর এই পুলার বউয়ের চেহারাটা সামনে আনতে পারতাম না। আরে তুই আমার কেমন ভাই? প্রবাসে থাইকা মাথার গাম পায়ে ফেলাই আমি ইনকাম করছি। এই ইনকামের টাকা আমি তোর লেগে পাঠাইছি। এই টাকা দিয়ে হন আলিশান ভাবে জীবনযাপন করতেছ। আমি খায়া না খায়া আমি দিন কাটাইছি, কিন্তু কোনোদিন তো ওরে কই নাই যে আমি অভাবে আছি, আমি না খাইয়া আছি। খালি তোর সুখের কারণে আমি টাকা পাঠাইছি যাতে তোরা সুখে থাকোস। কিন্তু বুঝলি না, হ্যাঁ তোরা বুঝলি না। আজকে আমি আপদ হয়ে গেছি তোর কাছে, না আপদ? হ্যাঁ হাই রে ভাই আমার। তুই আমার পোল্ট্রি শিখাইছস, হ্যাঁ তুই যে তোমার পোল্ট্রি শিখাই ফেলাইছস, তা আমিও পোল্ট্রি মারি তোর লগে। যা তুই এখন তোর বড়লে আমার বাড়ি থেকে বাইরে যাবি। আজকের পর থাইকা আমার বাবা আমার মা এই বাড়ি আর তোর না, সব আমার। যা বাইরে এখন আমার বাড়ি থেকে, বাইরে। ভাইয়া তুমি আমার ক্ষমা করে দাও ভাইয়া, নাইলে আমি বললো সত্যি বাবু। ওর ভাই ওর ওর ভাই ওর আমি তোর অনেক আগেই ক্ষমা দেবো। তুই জানি করবার দোষকারী ভাই। যা তুই তো ভুল করবি, আমি তো বড়, আমি তোর ক্ষমা করে দিচ্ছি। যা যা ভাই যা। ভাইয়া আমাকে মাফ করে দেন। আমি ছোট হয়ে অনেক ভুল করে ফেলছি। ছোট বোন ভাইবা আমাকে মাফ করে দেন আপনি। এই যে বাবা আমি আসছি, বাবা আসছি বাবা। যাই হোক, সবার যেহেতু মিলমিশ হয়ে গেছে, এই খুশিতে আমরা সবাই হাসি।